কন্ডাক্টর যে আর্ট ফেয়ারটা এটা আসলে একটা অল্টারনেটিভ আর্ট ফেয়ার। একটা গ্লোবাল মেজরিটি একটা শো যেখানে ২৯টা পার্টিসিপেশন ছিল, যেখানে আর্টিস্ট, ইনস্টিটিউশন, গ্যালারি বা অর্গানাইজেশন তাদেরকে ইনভাইট করেছে। আসলে মূলত ছিল এখানে ম্যাক্সিমামই হচ্ছে ল্যাতিন আমেরিকা, ইউরোপ, আমেরিকান সব গ্যালারি, ইনস্টিটিউট বা আর্টিস্ট। আর এখানে একটা জিনিস আমি খেয়াল করেছি যে যাদেরকে নিয়েছে তাদের কাজের মধ্যে কমিউনিটির সাথে যে একটা শিল্পী বা একটা সংগঠনের যে সম্পৃক্ততা, ওই জিনিসটাকে ওরা বেশি প্রায়োরিটি দিয়েছে। যে শিল্প চর্চার ভেতরে আসলে এই সময়ে এসে যে আমরা কিভাবে সামাজিক জায়গাটাকেও আমরা দেখছি বা সেইটাকে নিয়ে কিভাবে একজন শিল্পী ভাবতে পারে বা কাজ করতে পারে। তো সেই জায়গা থেকে দেখলাম যে অনেকটা মানে প্রত্যেকের কাজের মধ্যেই একটা গবেষণা নির্ভর ব্যাপার আছে। মানে ছবি আঁকা মানে শুধু জাস্ট ওই আ আবেগ দিয়ে বা শুধু ছবি এঁকে যাচ্ছে ওরকম বিষয়টা না। এটার মধ্যে অনেক রকমের বিষয় ছিল। তো সেই জায়গা থেকে এটা খুব ইন্টারেস্টিং ছিল যে আ আমরা সাউথ এশিয়া থেকে আমার একটা প্রজেক্ট ওরা স্পেশালি হাইলাইট করেছিল স্পেশাল প্রজেক্ট হিসেবে, যেটা বৈঠক। তো বৈঠকটা যখন মানে গেল, আর আমার ধারণার বাইরে ছিল যে এটা রেসপন্সটা এত ইন্টারেস্টিং হবে। তো সেই জায়গা থেকে মনে হলো যে কেন বৈঠকটা আসলে এত মানে রেসপন্স করলো? এখানকার মানুষ কেন এটাকে এইভাবে দেখার চেষ্টা করলো? একটা তো হচ্ছে যে সাউথ এশিয়া সম্পর্কে বৈঠকটা মানে ওখানে যে মানুষের যে রেসপন্স, যেভাবে মানুষ এটাকে মানে যেহেতু এটা একটা মানে শিল্পকর্মের তো অনেক রকমের জায়গা থাকে যে বা ওটা মানে একটা 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 পরিবেশ তৈরি করা। বৈঠক বলতে আমাদের আ যে মানে পুরো ধারণাটাই তো আমার হচ্ছে যে আমার ছোটবেলার যে গ্রামে যেভাবে আমি দেখেছি যে একটা ঘর, সেটার বাইরে একটা আঙিনা, সেখানে একটা বৈঠকখানা, সবাই আসছে, সবাই তাদের কথাগুলাকে শেয়ার করছে এবং সেখানে ভালো-মন্দ অনেক কিছু মিলে আবার নতুন করে একটা জায়গায় যাওয়ার জন্যে যে আম যে একটা প্রচেষ্টা, এটা কিন্তু বৈঠকের একটা প্রাথমিক একটা মানে ধারণা। আমি বৈঠক আসলে এটার মূল ধারণাটা হচ্ছে একটা বিন্দু থেকে শুরু, একটা ডট। মানে ডট কিভাবে এক্সপ্লেইন করছে। তো এইজন্যই শীতল পাটিটা বা ওই যে বসার যে জায়গাটা খুব ইম্পোর্টেন্ট, যে আমরা একটা ডটকে কিভাবে এক্সপ্লেইন করছি। যখন আপনি সার্কেল হয়ে আমরা বসছি, তখন কিন্তু আমরা সবাই সবাইকে দেখছি। এই যে একসাথে হয়ে বসে সবাই সবাইকে দেখা, আমাদের আম আঙিনার মধ্যে নিজেদেরকে নিয়ে আসা। তো এরকম একটা সারফেস তৈরি করা যেটার ভেতর দিয়ে আমরা আমাদের আ জীবনকে দেখতে পারি, আমাদের সময়কে দেখতে পারি, আমাদের স্মৃতিকে দেখতে পারি, আমাদের আ সংস্কৃতিকে দেখতে পারি, আমাদের আ ভাবনাগুলাকে একসাথে যুক্ত করতে পারি। তো সেই জায়গা থেকে এটা একটা কালেকটিভ ওয়ার্ক ছিল, যেখানে শীতল পাটির ৩ জন কারিগরকে নিয়ে মূলত যে নিচের যে সারফেসটাকে যখন করেছি, এটা খুব ইন্টারেস্টিং ছিল যে যখন উনাদেরকে নিয়ে ১ মাসের যে রেসিডেন্সিটা করলাম বৃহত্তে, উনারা কিন্তু ১ম এ খুব মানে জিনিসটাকে সহজ করে নিতে পারছিলেন না। কারণ আ শীতল পাটির যারা বুনে তাদের কিন্তু একটা লেগেসি আছে। এবং আ বাংলাদেশের আ মানে আমি যতটুকু গবেষণা করে পেয়েছি, দেখেছি যে শীতল পাটি সবসময় ৪ কোণা হয়। এটা কখনো গোল হয়নি। তো উনাদেরকে ১ম যখন নিয়ে আসলাম তখন উনারাও একটু ইয়ে ছিল যে গোলটা তো আসলে কখনো করতে পারেনি। আমাদের বাপ-দাদা কেউই করেনি। করতে পারেনি। তো আমি বলেছিলাম যে, "আসেন আমরা দেখি, আমরা মজা করব একসাথে।" তো সেইখানে যে এই যে এটাও কিন্তু একটা কালেক্টিভ ব্যাপার যে যখন বুনে তারা কিন্তু একসাথেই বুনে। তো আমরাও এখানে যখন রেসিডেন্সিটা করলাম, আমি আমার আ যে গবেষণার যে দল, বৃহত্তের টিম, আমার co-founder, কারিগর, আমরা সবাই মিলে কিন্তু ওই জায়গাটাই মানে খোঁজার চেষ্টা করছিলাম। আর আমার সবথেকে বড় যে চ্যালেঞ্জটা ছিল যে আমি যেহেতু একটা বিন্দু থেকে একটা কিছুকে মানে এক্সপ্যান্ড করার চেষ্টা করছি, সেটা আসলে
আসলে কিভাবে গোলটা হবে। তো এটা ১ম সপ্তাহটা ছিল খুব কঠিন যে এটা আসলে বের করার জন্যে যে কন্টেম্পোরারি প্র্যাকটিস আর একটা লিগেসিকে একসাথে ব্লেন্ড করার জন্যেও কিন্তু একটা আ সময় বা আম একটা জায়গা লাগে। তো এই জায়গাটা আসলে ১ সপ্তাহ লেগেছিল আমাদের তৈরি করতে, আমাদের বোঝাপড়াটা, আ একটা স্পেস ক্রিয়েট করা আমাদের জন্যে। যখন উনারা কিছুটা একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারলাম, তখন উনারা একটু সাহস পেল যে, "আরে হচ্ছে তো।" হ্যাঁ, তো যখন শুরু হলো তো গোল যখন করছে তখন কিন্তু আসলে গোল হচ্ছিল না। মানে আঁকাবাঁকা হয়ে যাচ্ছিল। তো উনারাই বলছিল যে, "না, কেমন জানি এটা তো আঁকাবাঁকা হয়ে যাচ্ছে।" তো আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে আঁকাবাঁকা হলে তো অসুবিধা তো নেই। জীবনে তো আঁকাবাঁকা। আমি আম আ আমরা যে আমি আপনি আমরা তো হাওরের মানুষ। আমাদের যে হাওরে যখন আমরা পানি দেখি, পানি তো বাতাসে ঢেউয়ের মতো আঁকাবাঁকা হয়েই যায়। তাই না? এটাই তো জীবন।" তখন উনারা খুব মজা পেলেন যে, "হ্যাঁ, তাই তো। অয়, অয়, অয়। এটা তো দারুণ কথা।" এই প্রক্রিয়াটাও একটা দারুণ ব্যাপার। আর এখানে যদি আমি উপরের পোরশনটা বলি ঝালর, ঝালরটাও কিন্তু আমরা দেখি যে গ্রাম বাংলায় আমি আ যেকোনো একটা রিচুয়াল, একটা আ মা অনুষ্ঠান হচ্ছে, কীর্তন বা বিয়ে বা আ কোনো একটা উৎসব, সেখানেও কিন্তু ঝালরের ব্যবহারটা আমরা দেখি। কাগজ কেটে খুব কারুকাজ করে, অনেক ফ্লোরাল মোটিভ, অনেক জিওমেট্রিক কিছু মোটিভ আমরা দেখি এবং এগুলা কিন্তু প্রকৃতি থেকেই আসা। কিন্তু যখন আমি এই শহরে আছি, আমার যে অবস্থান এটাকে তো আমি অগ্রাহ্য করতে পারব না। সেই জায়গা থেকে শহরে বা হাজারীবাগে, এই হাজারীবাগ এই পুরো কাজটা কিন্তু একটা হাজারীবাগ সিরিজের অংশ। তো হাজারীবাগ আ মানে আমার কাছে হাজার বাগান। তো ঝালরের মধ্যে যখন আমি রিকশার মোটিভ গুলাকে নিয়ে আসছি বা এটাকে ডেভেলপ করে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেখানে কিন্তু ম্যাটেরিয়ালস চলে আসলো আ গরুর চামড়া এবং ফেলে দেওয়া গরুর চামড়া। যেহেতু ট্যানারি এটার এখানে এখনো চামড়ার অনেক রকমের জিনিসপত্র তৈরি হয়। তো আমার কাছে মনে হচ্ছিল যে এই ফেলে দেওয়া জিনিসটাও কিছু হতে পারে এবং এই ট্র্যাশ থেকে যে ট্রেজার হতে পারে, আমার কাছে এটা অদ্ভুত। এটা আমার জীবনের মতোই যে আমি আমার জীবনটাকে মানে ফেলে দিব না এটাকে আবার নতুন করে আবিষ্কার করব। তো শিল্প এমন একটা মাধ্যম, এমন একটা প্রক্রিয়া যেটার ভেতর দিয়ে আমরা জীবনকে আবিষ্কার করতে পারি এবং আমার এই পুরো বৈঠকটাই হচ্ছে এক ধরনের কনভারসেশন, একটা কথোপকথন এবং এটা একার না, এটা আমাদের সবার। এবং আমি মনে করি যে এটা এই সময়ে অনেক বেশি রিলেভেন্ট। মানে এটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর জন্যে যে এমন একটা সারফেস, এমন একটা অ্যাম্বিয়েন্স আমরা তৈরি করছি যেখানে আমরা সবাই একসাথে বসতে পারি, একে অপরকে দেখতে পারি এবং সেখানে আমরা আমাদের ভালো লাগা, ভালো না লাগা জিনিসগুলাকে একসাথে আলোচনায় আনতে পারি এবং এটাই ছিল আসলে বৈঠকের মূল ইয়ে। কন্ডাক্টর যখন গেল যে আমরা তো মানে আমার ছোটবেলায় আমি শীতল পাটিতে বসেছি বা আমি আমার ছোটবেলায় উৎসবে গিয়ে ঝালর দেখেছি বা এই ২ টাকে একসাথে কম্বাইন করা এবং আমি একটা জিনিসকে কিন্তু এখানে আম আ খুব এটা বলা যায় এক ধরনের এনকাউন্টার করা যে আমার প্রেজেন্স এবং পাস্ট, যে প্রেজেন্স থেকে আমি যেটা ফেলে দেওয়া জিনিসটাকে ও মানে কাজের মধ্যে ম্যাটেরিয়ালস হিসেবে এনকাউন্টার করছি। আবার একই সাথে আমি অতীত থেকে আমার যে রিসোর্স গুলাকে কালেক্ট করছি, আমাদের যে শীতল পাটি বা আমাদের ফোক যে কালচারটা আছে, আমাদের সংস্কৃতিটা আছে, এটাকে একসাথে এনে একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা। তো যখন কন্ডাক্টরে গেল, কন্ডাক্টর আসলে এটা একটা অল্টারনেটিভ আর্ট ফেয়ার, এটা একটা গ্লোবাল মেজরিটি যেখানে পৃথিবীর অনেক দেশের শিল্পী সংগঠন বা ইনস্টিটিউট ছিল। তো সেইখানে আমার সবচেয়ে ভাল লাগলো যে ওখানে মানুষজন যেভাবে জিনিসটাকে মানে রিসিভ করলো, যে এটা আমার খুব ভালো লেগেছে যখন আমি দেখছি যে সে বসে সে আর উঠছে না। সে তার মধ্যে হারিয়ে গেছে। মানে এটা আমার কাছে মনে হয় যে শিল্প অনেক সময় আমাকে বলে দিতে হচ্ছে না যে এটা এইরকম, এটা এই। মানে শিল্প নিজেই কথা বলতে পারছে। তো শিল্পের মধ্যে কিন্তু শিল্পের নিজস্ব একটা ভাষা আছে। ম্যাটেরিয়ালস এর নিজস্ব একটা ভাষা আছে। যে এই যে শীতল পাটিটা এটা যে বোনা হচ্ছে, এটা আসলে কিসের তৈরি? এটা এই সময়ে কতটুকু রিলেভেন্ট? যে আমরা যেখানে দেখছি এই যে চারদিকে প্লাস্টিক, অনেক রকমের টক্সিক ম্যাটেরিয়াল, সেখানে
এটা আবার কি জিনিস আসলো? ওদের কাছে তো এটা খুব নতুন। যে মুক্তা গাছের যে চামড়াটা, স্কিনটাকেই একজন কারিগর সুন্দর করে যত্ন করে তুলে সেটাকে প্রসেস করে ন্যাচারাল ডাই করে সেটাকে বুনছে, সেটাকে স্পর্শ করছে। মানে শিল্পটা শুধু দেখা না, মানে আমি চোখ দিয়ে দেখছি এটা না। যে আমার কাছে মনে হয় যে মানে এটা আরো কিভাবে এক্সপ্লোর করতে পারে, আমরা কিভাবে এক্সপেরিয়েন্স করতে পারি যে এখানে কেউ স্পর্শ করছে, কেউ হয়তোবা গন্ধ নিতে চাচ্ছে, কেউ হয়তোবা এটাকে চোখ বন্ধ করে দেখার চেষ্টা করছে। এই ব্যাপারগুলা আমাকে সাংঘাতিকভাবে তখন মানে আ বিমোহিত করলো। আমি তখন নিজের মধ্যেও মনে হলো যে আমরা যেটাকে করেছি, আমি বা আমার সাথে যে এই ৩ জন কারিগর এবং আমাদের সমন্বয় যেটা হয়েছে ফাউন্ডেশনের ভেতর দিয়ে, সেই জায়গাটা যখন ওই বাইরের মানুষগুলা ধরতে পেরেছে এবং সবচেয়ে চ্যালেঞ্জ ছিল যে আমি যখন নিচে বসছি, মানে আমি আমার শিল্পকলাটা কিন্তু একটা চ্যালেঞ্জ করছি। একজন আর্কিটেক্ট বলছিলেন যে, "আপনি কিন্তু দেয়াল থেকে ছবিটাকে মাটিতে নিয়ে আসলেন এবং তাকে বসতে হচ্ছে, স্কোয়াট করতে হচ্ছে।" এটা কিন্তু একজন ইউরোপিয়ান বা আমেরিকানের জন্য খুব সহজ বিষয় না। কারণ উনারা কিন্তু বসার জায়গাটা কিন্তু উঁচু জায়গাতে বসে অভ্যস্ত। আমাদের গ্রামে আমরা পিঁড়িতে বসেছি, মাটিতে বসেছি, শীতল পাটিতে বসেছি। এটা আমাদের কালচার। তো আমাদের কালচারটাকে যখন একটা ভিন্ন দেশের, ভিন্ন কালচারের মানুষ গ্রহণ করছে, বোঝার চেষ্টা করছে, এটা সত্যি অসাধারণ। এবং সেই জায়গা থেকে আমি বলব যে যখন ইভেন আমার যে পারফরম্যান্সটা ছিল, যেখানে আমি আ রবীন্দ্রনাথের ৩ টা কবিতার কিছু অংশ পড়ছিলাম, আমি কিন্তু বাংলায় পড়ছিলাম। এবং তারা শ্রবণ করছিল এবং খুব মনোযোগ দিয়ে তারা শ্রবণ করছিল। আমি দেখছিলাম কয়েকজনের চোখ বন্ধ এবং দে গট ইমোশনাল। কয়েকজন চোখের পানি পড়ে যাচ্ছে। তো এই জায়গাগুলা কিন্তু, এই মুহূর্তগুলা কিন্তু আসলে আমার মনে হয় যে একটা শিল্পের জন্যে বা একটা শিল্পীর জন্যে বা একটা আ সমষ্টিগত একটা আম একটা আ কর্মযজ্ঞের ভেতর দিয়ে আনতে পারাটা একটা বিরাট ব্যাপার। এখানে ২৯ টা আম রিপ্রেজেন্টেশন ছিল। স্পেশালি সাউথ আফ্রিকা, লাতিন আমেরিকা, ইউরোপ, আমেরিকা। তো সেখানে বাংলাদেশ থেকে মানে সাউথ এশিয়া থেকেই আমার আমার বৈঠকটা ছিল স্পেশাল প্রজেক্ট। এটা আমাদের জন্য খুব আ মজার একটা এক্সপেরিয়েন্স, দারুণ একটা এক্সপেরিয়েন্স। আর যখন গেছি তখন তো আসলে এতটা বুঝতে পারিনি। বাট যখন দেখলাম যে মানুষ মানে না বলার পরেও তারা ওটার মধ্যে ঢুকে যাচ্ছে তাদের মতো করে এবং আ আ যারা এটার আয়োজন করেছে তারাও খুব সুন্দর করে জিনিসটাকে এক্সপ্লেন করছে। তখন না মানে এটা আসলে যেমন আমি ছোটবেলায় যখন গ্রামে দেখছি যে একটা পর্ব হচ্ছে, একটা কিছু হচ্ছে, এখানে কিন্তু মানে খুব সহজেই কিন্তু আমরা ওইটার সম্পর্কে একটা ধারণা পাচ্ছি কোনো না কোনোভাবে। এটা এমন না যে আমার ঘরের থেকে ওই পুরো জিনিসটাকে আমাকে জানানটা দিচ্ছে যে মায়ের কাছ থেকে শোনা হোক আর গা পাশের বাড়ির মাসিমার কাছ থেকে শোনা হোক বা একজন আ বৃদ্ধ চাচা বলুক। মানে কোনো না কোনোভাবে সবাই এটার মধ্যে পার্টিসিপেট করছেন এবং সেই জায়গা থেকে না এটা আসলে আমার না বা শুধু আমার ঘরের না, এটা আমাদের সবার হয়ে যাচ্ছে। তো ঐরকম একটা মানে এক্সপেরিয়েন্স আমি ওইখানে অনুভব করেছি যে পুরো জিনিসটি আসলে সবার হয়ে গেছে। এবং এরকমও হয়েছে যে ওখানে একটা পাকিস্তানি ফাউন্ডেশন ছিল যে ওখানকার একজন আর্টিস্ট আমাকে হোয়াটসঅ্যাপে কিছু ছবি পাঠালেন যে একটা বাচ্চা বা তার সাথে আরও কিছু বাচ্চা একসাথে খেলা করছে ওই পাটির মধ্যে। এই ছবিগুলো আমার কাছে কিন্তু মানে আমি এই মোমেন্টটা হয়তো দেখি নাই। কিন্তু উনার কাছে মনে হচ্ছে এই মোমেন্টটা বিশ্বজিতের দেখা উচিত। উনি আমাকে ছবিগুলা পাঠালেন। এই যে পর্বটাকে সেলিব্রেট করা বা এই এক্সপেরিয়েন্সটাকে সেলিব্রেট করা, এটা অজান্তেই সবার মধ্যে মানে এটা এক ধরনের ইনজেক্ট করার মতো। তো এটা আমাকে সাংঘাতিকভাবে করেছে। আর আমি বলব যে এটা অন্তত দেখেছি যে এবং আ এটা এটা আমার একটা বিশ্বাসও যে আ আমাদের এত কিছু আছে। মানে আমাদের এই জিনিসগুলাকে যদি আমরা মানে সুন্দরভাবে জিনিসটাকে উপস্থাপন করতে পারি, মানুষ মানে এটার এক্সপেরিয়েন্স নেবে না কেন?
এখানে ভাষা আসলে সীমাবদ্ধতা না। মানে আমি বৈঠক বলছি, ওরা বৈঠককে খুঁজছে। বৈঠকটা আসলে কী? বৈঠকের আ ম্যাটেরিয়ালসটা কী? অনুষঙ্গটা কী? এটা ঝালরটা কোন থেকে আসলো? এই মোটিভটা কোন থেকে আসলো? এই পার্টিটা কে বুনলো? এই সবগুলার ব্যাপারে কিন্তু ওরা অনেক বেশি কিউরিয়াস এবং ওরা জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে। তো এই জায়গাটা আমার কাছে মনে হলো যে আসলে এইটা এক ধরনের নলেজ শেয়ারিং এর জায়গায় পরিণত হয়ে গেছে। যে এটা শুধু একটা শিল্পকর্ম না। যে এই একটা শিল্পকর্মের ভেতর দিয়ে আমি জীবনের ভেতরে আমি কিছু একটা আহরণ করার চেষ্টা করছি এবং আমার কাছে এটাও খুব দারুণ লেগেছে যে ওখানকার কমিউনিটি আসলে অনেক বেশি এটার ভেতরে ঢুকে যেতে চায়। ওদের ক্ষুধাটা মানে অনেক বেশি এবং আমার মনে হয় যে এটা শিক্ষা ব্যবস্থারও একটা ব্যাপার আমার মনে হয় যে এখানে সাংঘাতিকভাবে যুক্ত থাকে। কারণ ওইখানে একটা ছোট বাচ্চা যেভাবে মিউজিয়ামে যায়, সে ছোটবেলা থেকে তার একজন শিল্পীর সাথে পরিচয় ঘটে। আমরা কিন্তু এখনো ওই জায়গাটা দিতে পারিনি আমাদের সন্তানদেরকে, আমাদের ছোট শিশুটাকে। কন্ডাক্টর আ কন্ডাক্টর মূল আয়োজনটা হচ্ছে পাওয়ার হাউস আর্টস। খুব ইন্টারেস্টিং। ওরাও একটা নন প্রফিট এবং এটা আমাদের জন্য একটা লার্নিং যে একটা নন প্রফিট। আমরা তো এখানে নন প্রফিট মানেই হচ্ছে যে আ ওদের কোনো ও মানে কোনো কিছু আ বেচতে পারবে না, কিছু ইনকাম করতে পারবে না। কিন্তু ওদের কাজ করে যেতে হবে। তো সেই জায়গা থেকে দেখলাম যে পুরো প্রক্রিয়াটা ওদের খুব ইন্টারেস্টিং। মানে এত বড় একটা বিল্ডিং যেটা একসময় আ পাওয়ার হাউস হিসেবে ছিল। মানে এখান থেকে বিদ্যুৎ তৈরি হতো। আর এখন এটা একটা অল্টারনেটিভ আর্ট স্পেস হয়ে গেল এবং বিশাল মানে আমাদের যেখানে এক্সিবিশনটা হয়েছে এটা হাইট প্রায় ৩০ ফিটের উপরে। তো ব্রিক্স বিল্ডিং খুব সুন্দর একটা পুরনো বিল্ডিংটাকে নতুনভাবে কিভাবে একটা শিল্প চর্চার জায়গা করা যায় এটাও একটা দেখার বিষয়। আর আমরা খুব লাকি যে আমাদেরকে একটা ট্যুর দিয়েছিলেন ওনারা। ওনাদের প্রত্যেকটা ফ্লোরে আসলে একেক রকমের কাজ হচ্ছে। এখানে অনেক শিল্পীরা রেসিডেন্সি করছে। মূলত যারা ইমার্জিং আর্টিস্ট তাদেরকে গ্র্যান্ট দিচ্ছে। তারা ফেলোশিপ করছে, গবেষণা করছে। তো প্রত্যেকটা ফ্লোরে কিন্তু একেকটা আ উম মাধ্যমের কাজ হচ্ছে। একটা ফ্লোর হয়তোবা সিরামিক স্টুডিও। সেখানে দেখলাম যে একটা আর্টিস্টের একটা অবজেক্ট তৈরি হচ্ছে ১,০০,০০০ পিস। এটা একটা 5 স্টার হোটেলের জন্যে। তো আমি যখন বললাম যে তাহলে এটার যে রেভিনিউটা আসবে এটা কি হবে? বলে এই যে আমরা যে প্রতি বছর যে এত কর্মকাণ্ড করতে পারছি এটার রেভিনিউটা কোন থেকে আসে? এই যে রেভিনিউটা আসলো ওটা দিয়ে কিন্তু আমরা সাস্টেইন করি। তো ওদের পুরো প্রসেসটাই এমন যে এই যে প্রত্যেকটা ফ্লোরে বিভিন্ন রকম কাজ হচ্ছে, ডিজাইন হচ্ছে, সিরামিকের কাজ হচ্ছে, প্রিন্টের কাজ হচ্ছে, স্কাল্পচারাল কাজ হচ্ছে। প্রত্যেকটা থেকে যে রেভিনিউটা আসছে এটাই হচ্ছে প্রতি বছর যে তারা সাস্টেইন করে, বিভিন্ন রকম প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, সেগুলোতে নন প্রফিট। সেখানে যেমন আমাকে ইনভাইট করেছে আমার পুরো জিনিসগুলার এই যে বৈঠকের জন্য যে এক্সপেরিয়েন্স আমি দেখলাম যে ধরনের লাইট ওনারা ইউজ করেছেন, যে মানের বা যেরকম কাস্টমাইজ করা সেগুলো আসলে আমরা মানে এটা আমরা চিন্তাই করতে পারি না। তো সেই জায়গাগুলো কিন্তু সাপোর্টগুলা তারা দিতে পারছে এবং এটা অটো রান করছে। মানে নিজের ফুয়েল দিয়ে আবার নিজে চলতে পারছে। তো এটা আসলে কন্ডাক্টরটা হচ্ছে আচ্ছা নিউ ইয়র্কে ব্রুকলিনে এটা আ ওদের যে মূল যে ফাউন্ডেশনটা ব্রুকলিনে। আর ব্রুকলিন এমন একটা জায়গা এটা হ্যাপেনিং সিটি। অলওয়েজ অনেক কিছু হচ্ছে ব্রুকলিনে অনেক শিল্পীর স্টুডিও, অনেক রকমের এক্সিবিশন, প্রোগ্রাম অনেক কিছু হচ্ছে এবং আরও যেটা মজার হচ্ছে যে এখানে শুধু শিল্পীদেরই আনাগোনা না। সাধারণ মানুষ, বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা চলে আসতেছে যে মানে একটা হ্যাপেনিং স্পেস, একটা হ্যাপেনিং প্রোগ্রাম যেটার ভেতরে যে কেউ চলে আসতে পারে এবং সেখানে কিন্তু আরেকটা জিনিস দেখলাম আমাদের এখানে তো আমরা আম বিনা পয়সায় দিলেও আমাদের ওই অভ্যাসটা এখনো তৈরি হয়নি। আশা করি এটা হবে। ওখানে পয়সা দিয়ে কিন্তু মানুষ দেখতে আসে এবং ভালো পয়সা দিতে হয়।